একটা বুদ্ধিমান লোক যখন বোকামি করতে শুরু করে তখন তার আশেপাশের লোকগুলোকে হতভম্ব হতে হয়। ভাবতে হয় লোকটা কেন এমন করছে। সে কি ইচ্ছা করে এমন করছে, নাকি কেউ তাকে দিয়ে এমন কাজ করাচ্ছে? আর এমনই কাহিনী নিয়ে টম ক্রুজ অভিনীত একটা অ্যাকশন থ্রিলার মুভি জ্যাক রিচার। তো চলুন দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। মুভি শুরু হয় একজন অপরিচিত লোককে দেখিয়ে। লোকটা গাড়ি চালিয়ে একটা বিল্ডিংয়ের কাছে এসে দাঁড়ায়। তারপর সে পার্কিং মিটারে একটা কয়েন ফেলে গাড়িটা পার্কিং করে ওই বিল্ডিংয়ের একটা ফ্লোরে উঠে পড়ে। আর একে একে 5 জনকে তার স্নাইপার দিয়ে শ্যুট করে হত্যা করে। যাদেরকে লোকটা হত্যা করছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা নিতান্তই নিরপরাধ মানুষ। যাই হোক, লোকটা তার কাজ শেষ করে তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। সিন পরিবর্তন হয়। ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পড়েছে। তাদের সাথে এসেছে ইমারসন নামে একজন ডিটেকটিভ। ইমারসন এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে হত্যাকাণ্ডগুলো কোথা থেকে ঘটানো হয়েছে। এই কারণে সে ঠিক ওই বিল্ডিংয়ে পৌঁছায় যেখান থেকে কিনা সেই অপরিচিত লোকটা শ্যুট করেছিল। সেখানে ইমারসনের নজরে পড়ে একটা বুলেটের খালি শেল। তারপর সে বিল্ডিংয়ের নিচে পার্কিং মিটারে একটা কয়েনও পায়। সে কয়েনটাকে ফরেন্সিকে পাঠায় যাতে করে এতে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্ট ট্রেস করে রহস্যের উদ্ঘাটন করা যেতে পারে। তো পরের দিন ইমারসনকে জানানো হয় কয়েনে লেগে থাকা সে ফিঙ্গারপ্রিন্ট একটা লোকের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করেছে। যে লোকের সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে তার নাম হলো মার্ক। মার্ক বেশ কয়েক বছর আগে ইউএস আর্মিতে একজন স্নাইপার হিসেবে কর্মরত ছিল। এটা জানার পর পুলিশের আর সন্দেহ করতে দেরি হয় না। তারা পর মুহূর্তেই মার্কের বাড়ি ঘেরাও করে। মার্কের বাড়িতে আমরা সেই গাড়িটিও দেখি, যেই গাড়িতে করে কিনা মার্ক ঘটনাস্থলে গিয়ে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছিল। পুলিশ মার্ককে অ্যারেস্ট করে। সাথে সাথেই তারা মার্কের বাড়ি থেকে কিছু বুলেট আর একটা স্নাইপার রাইফেল এবং আরও কিছু ইকুইপমেন্ট সংগ্রহ করতে পারে আলামত হিসেবে। মার্কের কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়েছে ইমারসনের ওপরে। আর ইমারসনের পেছনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে ওনার নাম হলো অ্যালেক্স। অ্যালেক্স হলেন একজন উকিল এবং উনি মার্কের বিরুদ্ধে আদালতে লড়বেন। এই কারণেই ইমারসনের সাথে থেকে পুরো ইনভেস্টিগেশন অবজার্ভ করতে চান তিনি, যাতে করে তার কেস লড়তে সুবিধা হয়। এখানে ইমারসন মার্ককে বলে, আলামত সহ খুব ভালোভাবে ফেসে গিয়েছ বস, তুমি তোমার অপরাধ স্বীকার করে নাও, এটাই তোমার জন্য ভালো হবে, তাতে করে তোমার শাস্তি হয়তো কিছুটা কমে যেতে পারে। এই বলে ইমারসন মার্কের সামনে একটা কাগজ আর কলম দেয় তার করা অপরাধগুলো স্বীকার করার জন্য। মার্ক চুপচাপ কলম দিয়ে সেই কাগজের ওপরে কিছু একটা লিখে যখন সেটা ইমারসনকে দেয়, সে দেখে সেখানে লেখা রয়েছে জ্যাক রিচারকে ধরো। কাগজের লেখাটা দেখে অ্যালেক্স একটু বিচলিত হয়। সে আসলে জ্যাক রিচারকে চিনত না। এই কারণে সে পরবর্তীতে ইমারসনকে ডাকে। সে বলে, আচ্ছা এই জ্যাক রিচারকে, তাকে তো চিনতে পারলাম না। তখন ইমারসন বলে, জ্যাক রিচার একসময় ইউএস আর্মিতে ছিল, তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো বিগত বেশ কয়েকদিন ধরেই তার কোনো খোঁজ খবর নেই। এমনকি সে তার পরিচিত কারোর সাথেও যোগাযোগ রাখেনি। এসব সে কেন বা কার জন্য করছে তার সবটাই আমাদের অজানা। অ্যালেক্স বলে, সে তো মারাও যেতে পারে, তাকে নিয়ে সবাই হয়তো একটু বেশি চিন্তা করছে। তখন ইমারসন বলে, এর আগেও সে আরও কয়েকবার এরকম করেছে। সে মারা যায়নি, তার অ্যাকাউন্টে টাকা পয়সার লেনদেন এখনও চলছে। আরও একটা বিষয় হচ্ছে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এরপর অ্যালেক্স বলে, তাহলে তাকে আমরা পাবো কিভাবে? ইমারসন জবাব দেয়, তাকে কোনোভাবেই আমরা আনতে পারবো না। সে যদি কোনোদিন চায় তবে নিজে থেকেই আমাদের কাছে আসবে। এসব আলোচনার মাঝেই সেখানে আসে অ্যালেক্সের সহকারী। সে অ্যালেক্সকে বলে, জ্যাক রিচার নামে একটা লোক আপনার সাথে দেখা করতে চায়। সহকারীর মুখে কথাটা শুনে অ্যালেক্স এবং ইমারসন দুজনেই বেশ অবাক হয়। 2 দিন আগে টিভিতে নিউজ দেখার সময় হুট করেই জ্যাক রিচার্ডের নজরে আসে সেই হত্যাকাণ্ডের ঘটনা। সে টিভিতে মার্কের ফটোও দেখেছিল। ইরানে একটা মিশনে থাকাকালীন সময়ে জ্যাক রিচার্ড যে ব্যাটালিয়নে ছিল, মার্কও সেই ব্যাটালিয়নে স্নাইপার হিসেবে কর্মরত ছিল। আর এই যে পর্দায় এখন দেখছেন লোকটাকে, এই লোকটাই হলো জ্যাক রিচার, সংক্ষেপে জ্যাক। যাই হোক, অ্যালেক্সের সাথে দেখা হবার পর জ্যাক মার্কের সাথে দেখা করতে চায়। তখন অ্যালেক্স এবং ইমারসন জ্যাককে একটা হাসপাতালে নিয়ে যায়। দেখা যায় হাসপাতালে মার্কের খুবই শোচনীয় অবস্থা। এখানে জ্যাক ইমারসনকে জিজ্ঞেস করে, মার্কের এই অবস্থা হলো কি করে? তখন ইমারসন বলে, যখন ভ্যান গাড়িতে করে মার্ককে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার উপরে কয়েকজন কয়েদি আক্রমণ করে বসে। তারা এটা কেনই বা করলো সেটা আমাদের সম্পূর্ণই অজানা। তাদের মধ্যে বেশ হাতাহাতি হয়, আর তারপরে মার্কের এই অবস্থা। ইমারসনের কথাগুলো শোনার পর জ্যাকের কথাগুলো কোনো কারণে বিশ্বাস হচ্ছিল না। তার কোনো না কোনোভাবে মনে হচ্ছিল মার্কের সাথে এসব ঘটনা ইচ্ছা করেই ঘটানো হয়েছে। এই সন্দেহ থেকে জ্যাক ইমারসনকে বলে, তোমরা যে প্রোটেকশন দিয়ে মার্ককে থানায় আনার বন্দোবস্ত করেছিলে তার প্রমাণ আমি দেখতে চাই। তবে দুঃখের বিষয় হচ্ছে অ্যালেক্স এবং ইমারসন তাকে প্রমাণ দেখাতে চায় না। উল্টো বলে, তোমার সাথে মার্কের কি সম্পর্ক রয়েছে আমাদেরকে তা ক্লিয়ার করে বলো, তারপরেই তোমাকে প্রমাণ দেখাতে পারবো। তখন জ্যাক বলে, আমি মার্ককে চিনি না,
হতে পারে সে একটা পাগল, আর সেই পাগলামি থেকেই সে হয়তোবা রাস্তায় নিরপরাধ 5টা মানুষকে হত্যা করেছে। এখানে অ্যালেক্স বলে, সে যদি তোমাকে নাই চেনে তবে কাগজে তোমার নাম লিখল কেন? তখন জ্যাক জবাব দেয়, সে পাগলামি করেই আমার নাম লিখেছে। এসব আলোচনার মাঝখানে সেখানে একটা মেয়ে চলে আসে। মেয়েটার নাম হচ্ছে হেলেন। হেলেন হলো অ্যালেক্সের মেয়ে। হেলেনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল মার্কেট ডিফেন্স লয়ার হিসেবে। হেলেন জ্যাককে দেখে বেশ অবাক হয়। তারপর সে নিজেকে সামলে নিয়ে ইমারসন এবং অ্যালেক্সকে বলে, তোমরা আমার অনুমতি ছাড়া কিভাবে আমার মক্কেলকে ইন্টারোগেট করতে পারো? তোমাদের এই রাইট নেই। তখন ইমারসন বলে, আমরা তো তাকে নিয়ে কোনো ইন্টারোগেট করিনি, তাকে জাস্ট কয়েকটা প্রশ্ন করেছিলাম। এখান থেকে কোনো সঠিক জবাব না পেয়ে হেলেন সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সে জ্যাককেও সাথে করে নিয়ে যায়। সে জ্যাককে রিকোয়েস্ট করে তার হয়ে কাজ করার জন্য, যাতে করে তার ক্লায়েন্ট মার্ককে সহজে বাঁচানো যায়। তবে অদ্ভুত বিষয় হলো, জ্যাক বলে, তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। তুমি হয়তো ভাবছো আমি এখানে এসেছি মার্ককে বাঁচানোর জন্য, কিন্তু তোমার ধারণা সম্পূর্ণ ভুল। আমি এখানে এসেছিলাম উল্টো মার্ককে মারার জন্য, যাতে করে সে নিরপরাধ মানুষদের হত্যা করার শাস্তি পায়। তবে এখন তার কোনো প্রয়োজন দেখছি না, কারণ তোমার বাবাই তার বিরুদ্ধে কেস লড়ছে, আর আমি জানি তোমার বাবা কোনোদিন কোনো কেসে হারেনি। তাই আমি চলে যাব এখন। জ্যাকের মুখে কথাগুলো শুনে হেলেন বেশ অবাক হয়। তারপর সে বলে, আমার মনে হচ্ছে তুমি হয়তো ভাবছো মার্ক তোমাকে ফাঁসাচ্ছে, তবে আমার মনে হয় কি জানো, মার্ক তোমাকে এখানে ডেকেছে সাহায্যের জন্য। যাই হোক, তুমি যা পারো করো, তাতে আমার কিছু যায় আসে না। তবে আমি কিছু কথা বলি, সেগুলো মনোযোগ দিয়ে শোনো তুমি। জ্যাক বলে, ঠিক আছে বলো, শুনছি। এরপর হেলেন একটা অডিও রেকর্ডার অন করে বলতে শুরু করে। সে বলে, আমি আসলে সরকারি কোনো উকিল না। আমি নিজে থেকে অনেক চেষ্টার পর কেসটা পেয়েছি। আমি এর আগেও দেখেছি আমার বাবা অনেক নিরপরাধ মানুষকে তার জালে ফাঁসিয়ে শাস্তি দিয়েছে। এবারও আমার এমন কিছু একটাই সন্দেহ হচ্ছে। আমি চাচ্ছিলাম মার্ক আসলেও দোষী নাকি নির্দোষ সেটা প্রমাণ করার পরেই তার শাস্তির ব্যবস্থা করা হোক। এই কাজ আমার একার পক্ষে করা খুবই কঠিন, এই কারণে তোমার সাহায্য দরকার আমার। হেলেনের মুখে কথাগুলো শুনে জ্যাক বলে, তুমি এখনও বোকার স্বর্গে বাস করছো হেলেন। মার্কি যে খুনগুলো করেছে এটা একেবারে জলের মতো পরিষ্কার। প্রমাণগুলো দেখো না তুমি, তাহলেই সব কিছু বুঝতে পারবে। হেলেন বলে, তুমি একজন সাহসী আর্মি হবার পরও কিভাবে একটা লোককে দোষী প্রমাণ করার আগেই দোষী বলছো, এটা একেবারেই আমার বুঝে আসে না। হেলেনের মুখে কথাটা শুনে জ্যাক অডিও রেকর্ডার অফ করে দেয়। তারপর বলে, মার্ক সম্বন্ধে আমি যা জানি তুমি তার এক ভাগও জানো না। বেশ কয়েক বছর আগে ইরাকে একটা মিশনে সে 4টা নিরপরাধ মানুষকে শ্যুট করে হত্যা করেছিল। আমি তখন পার্সোনালি তার কেস নিয়ে স্টাডি করেছিলাম। সে নিজের মুখে তখন স্বীকার করেছিল যে সে হত্যাকাণ্ডগুলো করেছে। তবে একটা বিষয় কি জানো, ইনভেস্টিগেশনের পর একটা বিষয় পরিষ্কার হয়েছিল। সেটা হচ্ছে মার্ক যে লোকগুলোকে মেরেছিল তারা 4জন ছিল আসলে রেপিস্ট। এই কারণে অফিসাররাও বিষয়টা বাহিরে প্রকাশ করেনি। তবে আমার ধারণা ছিল অন্য। মার্ক খুবই ভালো একজন স্নাইপার ছিল। ইরাকের মিশনে যাওয়ার পর সে পুরো 2টা বছর শুধু স্নাইপার রাইফেল নিয়ে বসেছিল। সরকারিভাবে কোনো অনুমতি পায়নি কাউকে শ্যুট করার। এই কারণে সে পরবর্তীতে ফ্রাস্ট্রেশনে পড়ে, আর এরই ফলস্বরূপ সে ওই 4জনকে শ্যুট করে মেরে ফেলেছিল। হতে পারে এতে করে হয়তো সে মানসিকভাবে কিছুটা প্রশান্তি পেয়েছে। আর আমার মনে হচ্ছে এতদিন পর সে একই ঘটনা ঘটেছে। মার্ক তার মানসিক প্রশান্তির জন্য এসব করেছে। ইরাকের ওই ঘটনার পর যখন ইনভেস্টিগেশন শেষ হয়ে যায়, তখন একদিন আমি মার্কেটিকে বলেছিলাম, যদি তুই এরপর আর কোনোদিন এমন ঘটনা ঘটানোর চিন্তাও করিস তবে আমি তোকে খুঁজে বের করে মেরে ফেলব। আর আমি এখানে এসেছিলাম সেই ওয়াদাই পূরণ করতে। এসব শুনে হেলেন বলে, বাহ, কত সুন্দর চিন্তাভাবনা তোমার। একদিকে আমার বাবা, যে কিনা কোনোদিন কোনো কেস হারেনি, সে উঠে পড়ে লেগেছে মার্ককে শাস্তি পাওয়ানোর জন্য, আর এদিকে তুমিও কম যাও না। তবে তোমরা যাই বলো আর যাই করো, যে কোনো মূল্যেই হোক এই কেসের শেষ দেখে ছাড়বো আমি। তখন জ্যাক বলে, হয়তো অযথায় তুমি এত কষ্ট করবে। মার্ককে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না, কারণ সেই দোষী। তবে আমার একটা বিষয়ে খুব আগ্রহ যাচ্ছে। আমি তাকে বলেছিলাম যে এমন ঘটনা ঘটালে আমি তাকে মেরে ফেলবো, কিন্তু তারপরও সে কাগজে আমারই নাম লিখল কেন? জ্যাকের কথা শুনে হেলেন বলে, তোমার কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। আমিও জানি মার্ককে কোনোভাবে বাঁচানো সম্ভব হবে না, তারপরও তুমি যদি চাও আমার মনে হয় তাকে বাঁচাতে পারবে। হেলেনের মুখে কথাটা শুনে জ্যাক একটা মুচকি হাসি হেসে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হেলেন যখন বাড়িতে যাওয়ার জন্য তার গাড়িতে উঠে বসে, তখন হুট করেই তার গাড়ির সামনে একটা লোক এসে পড়ে। লোকটা আর কেউ না, জ্যাক রিচার। সে অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে হেলেনকে তার কাজে সাহায্য করবে। এখানে জ্যাককে দেখে হেলেন বেশ খুশি হয়। জ্যাক বলে, অনেক চেষ্টার পরও তোমার কথা ফেলতে পারলাম না। যাই হোক, যা বলি মন দিয়ে শোনো। তুমি প্রথমেই যাবে সেই ভিকটিমদের পরিবারে। তাদের ফ্যামিলিতে কথা বলে তোমাকে জানতে হবে তাদের আসল পরিচয় কি। জ্যাকের কথা মতো পরদিনই হেলেন ভিকটিমদের পরিবারে যোগাযোগ করে।
সেখান থেকে সে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায় না। উল্টো ভিকটিমদের মধ্যে ক্রিস্টিন নামে একটা মেয়ের বাবা হেলেনকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হতাশ হয়ে ফিরে আসার সময় হেলেনের দেখা হয় তার বাবার সাথে। তার বাবা অ্যালেক্স তাকে বলে, হেলেন, তুমি আসলে কি করতে যাচ্ছ? আমি এর আগা মাথা কিছুই বুঝতে পারছি না। তুমি যে ভুল পথে এগোচ্ছ সেটা কি একটুও বুঝতে পারছো না? হেলেন তার বাবার কথার কোনো জবাব না দিয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় জ্যাক ক্রাইম স্পটে গিয়েছে। সে সবকিছু ভালোভাবে দেখার চেষ্টা করছে। তার মাথায় তখন ক্রাইম স্পট থেকে পাওয়া এভিডেন্সগুলো নিয়ে চিন্তা হতে থাকে। সে ভাবে, একজন অভিজ্ঞ স্নাইপার যে কিনা একসময় আর্মিতে ছিল, সে কয়েকজন লোককে মারার পর একটা ফাঁকা বুলেট শেল এখানে ফেলে গিয়েছে। তারপর কোনো গ্লাভস ব্যবহার না করেই একটা কয়েন পার্কিং মিটারে ফেলেছে। আবার সে এমন একটা গাড়ি নিয়ে ক্রাইম করতে এসেছিল, সিসিটিভিতে সেই গাড়ির নাম্বার স্পষ্ট বোঝা যাচ্ছে। কি করে হতে পারে এসব? মার্ক তো এতটাও বোকা না। জ্যাক খুব ভালোভাবেই বুঝতে পারে মার্ককে কোনো না কোনোভাবে ফাঁসানো হয়েছে। এ সময় আমরা দেখি একটা লোক গোপনে জ্যাককে ফলো করছে। জ্যাক ক্রাইম স্পট থেকে যাওয়ার পর সেই লোকটা অন্য আরেকটা লোকের সাথে দেখা করে। তাদের মধ্যে একটা প্যাকেট ভর্তি টাকা লেনদেন হয়। এই টাকার রহস্য একটু পরেই উন্মোচন হবে। যাই হোক, জ্যাক ক্রাইম স্পট ভিজিট করার পর ইমারসনের সাথে দেখা করে। জ্যাক ইমারসনকে ক্রাইম স্পট থেকে পাওয়া সেই এভিডেন্সগুলো দেখানোর জন্য বলে। ইমারসন সেগুলো জ্যাককে দেখায়। তারপর জ্যাক বলে, আচ্ছা ইমারসন, একটা কথা বলো। ধরো তুমি কোনো একটা অপরাধ করলে, সে সময় ফিঙ্গারপ্রিন্ট সহ কোনো কয়েন কেন তুমি পার্কিং মিটারে রেখে আসবে? ইমারসন বলে, উত্তরটা খুবই সোজা। লোকটা হয়তো এই ছোট্ট বিষয়টা নিয়ে একেবারেই চিন্তা করেনি। ইমারসনের কথাটা শুনে জ্যাক হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সবকিছু মিলিয়ে জ্যাকের মাথায় সবকিছু গোলমাল হয়ে যাচ্ছিল। এই কারণে সে একটু রিল্যাক্স করার জন্য একটা বারে যায় ড্রিঙ্কস করার জন্য। তবে অবাক করার বিষয় হচ্ছে, জ্যাক যে টেবিলে বসে ড্রিঙ্ক করছিল সেখানে স্যান্ডি নামে একটা মেয়ে চলে আসে। জ্যাকের সামনে বসে এসে জ্যাককে বলে, তোমার নাম কি? তখন জ্যাক বলে, জিমি। স্যান্ডি বলে, তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না তোমার নাম জিমি। যাই হোক, তোমাকে আমার ভালো লেগেছে। চলো বাহিরে কোথাও ঘুরতে যাই আমরা। আমার কাছে অনেক দামি দামি কার রয়েছে, তুমি চাইলেই সেগুলো ব্যবহার করতে পারবে। তখন জ্যাক বলে, তোমাকে অ্যাফোর্ড করার মতো আমার কাছে টাকা নেই। কথাটা শুনে হুট করেই স্যান্ডি চিৎকার করে বলে, আমি কি তোর কাছে কোনো টাকা চেয়েছি? তুই আমাকে প্রস্টিটিউট ভাবলি কিভাবে? কথাটা শুনে জ্যাক অবাক হয়ে স্যান্ডির দিকে তাকিয়ে থাকে। তার কয়েক সেকেন্ড পরই জ্যাকের চারপাশে কয়েকজন লোক ঘিরে ধরে। তারা বলে, স্যান্ডি তাদের বোন, আর তোর কিভাবে এত সাহস হয় আমাদের বোনকে বাজে অফার করার? চল বাহিরে গিয়ে মজা দেখাবো তোকে। যদিও তাদের সাথে জ্যাক কোনো ঝামেলা করতে চাচ্ছিল না, তারপরও বাহিরে যাওয়ার পর লোকগুলোর সাথে তার তুমুল মারামারি শুরু হয়। একে একে লোকগুলোকে মেরে ধরাশায়ী করে দেয় জ্যাক। গন্ডগোলের কয়েক মিনিট পরেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ জ্যাককে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। থানায় জ্যাকের সাথে দেখা করতে আসে হেলেন এবং ইমারসন। এখানে হেলেন জ্যাককে বলে, শহরে আসতে না আসতেই গন্ডগোল শুরু করে দিলে। তখন জ্যাক বলে, না, আমি কিছুই করিনি। বারের সে মেয়েটা যখন আমার নাম জিজ্ঞেস করলো, আমি নাম বলেছিলাম জিমি। তার মুখ দেখে মনে হচ্ছিল সে আমার মুখ থেকে আমার আসল নাম অর্থাৎ জ্যাক রিচার শুনতে চাচ্ছিল। সবশেষে বাহিরে যখন লোকগুলোর সাথে আমার গন্ডগোল চলছিল, তখন কয়েক মিনিটের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। এর আগে আমি কোনোদিনও এত তাড়াতাড়ি পুলিশকে ক্রাইম স্পটে পৌঁছাতে দেখিনি। সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে। যাই হোক, মদের বারে মারামারির ঘটনার পর জ্যাকের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। এই কারণে জ্যাককে ছেড়ে দেওয়া হয়। তারপর জ্যাক হেলেনকে বলে, আমাকে নিয়ে তোমার বেশি একটা ভাবতে হবে না। তোমাকে যে কাজটা দিয়েছি সেই কাজটাই আগে ভালোভাবে করো। এখানেই সিন পরিবর্তন হয়। দেখানো হয় সেই লোকটা, যে লোকটা কিনা ক্রাইম স্পটে জ্যাককে ফলো করছিল। সে চার্লি নামে একটা লোকের সাথে দেখা করে। লোকটা চার্লিকে টাকার ব্যাগটা দেয়, সাথে সাথে একটা ফাইলও দেয়। আর ওই ফাইলে জ্যাকের সম্বন্ধে সকল তথ্য ছিল। এখানে চার্লি লোকটাকে বলে, তোমার মিশনের কি খবর বলো আমাকে। তখন লোকটা বলে, আমি জ্যাককে মারার জন্য 5 জনকে পাঠিয়েছিলাম, আর তারা 5 জন মিলে একটা লোককে মারতে পারেনি। ওই 5 জনের মধ্যে একজন আবার আমাকে চিনত। আমার ভয় হচ্ছিল তাদেরকে যদি কোনোভাবে পুলিশ ধরে ফেলে তবে আমিও ফেঁসে যাব। এই কারণে তাকে মেরে ফেলে তার বডি গায়েব করেছি আমি। কথাটা শুনে চার্লি বলে, খুবই বড় ভুল কাজ করেছিস তুই। পুলিশ যদি কোনোভাবে জানতে পারে যে তুই কাউকে হত্যা করেছিস তবে আমি এবং আমার বস ফেঁসে যাব। এই সময় অন্ধকার থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে আসে। বৃদ্ধ লোকটার নাম হলো ওলিভার। সে বলে, তুই যা করেছিস খুবই বাজে কাজ করেছিস, তোর কারণে আমরা সবাই ফেঁসে যেতে পারি। তখন লোকটা বলে, তোমরা চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব। ওলিভার বলে, কিভাবে ঠিক করবি তুই? আমি তো কোনো উপায় দেখছি না। তবে হ্যাঁ, একটা উপায় রয়েছে। অনেক বছর আগে একটা ক্রাইম করার পর আমি যখন পুলিশের হাতে ধরা পড়েছিলাম, তখন আমার কাছ থেকে যাতে পুলিশ কোনো ফিঙ্গারপ্রিন্ট না পায় এই কারণে আমি নিজের হাতের আঙুল দাঁত দিয়ে চিবিয়েছিলাম।
আমার মনে হচ্ছে এখন এই কাজটা করেই তোকে পরীক্ষা দিতে হবে। তো দেরি করছিস কেন? নিজের আঙুল চিবোতে শুরু কর। অলিভারের কথা শুনে লোকটা বেশ ভয় পায়। সে ভয়ে ভয়ে তার হাতের আঙুল মুখে ঢুকিয়ে চিবানোর অভিনয় করে। লোকটা যে অভিনয় করছে এটা অলিভার এবং চার্লি ঠিকই বুঝতে পারে। একটু পর অলিভার চার্লিকে ইশারা করে, আর চার্লি সাথে সাথে লোকটাকে গুলি করে হত্যা করে। দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় জ্যাক এবং হেলেন গাড়িতে করে কোথাও যাচ্ছে। এখানে হেলেন জ্যাককে একটা ফাইল দেয়। সেই ফাইলে মার্কের ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশন ডিটেলস ছিল। সে কোথায় কোথায় গিয়ে কি কি কিনেছে বা কি কি খরচ করেছে সেসব তথ্য আর কি। ফাইল দেখে জ্যাক তেমন গুরুত্বপূর্ণ কিছুই পায় না, তবে সে একটা বিষয় লক্ষ্য করে। সে দেখে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে মার্ক পেট্রোল কেনার জন্য অনেক টাকা খরচ করত। জ্যাক খুব ভালোভাবেই বুঝতে পারে সপ্তাহের ওই একটা দিনে মার্ক তার গাড়ির ট্যাঙ্ক ফুল করত, আর দূরে কোনো শুটিং রেঞ্জে যেত শুটিং প্র্যাকটিস করার জন্য। এই কারণে জ্যাক হেলেনকে বলে, আশেপাশে যতগুলো শুটিং রেঞ্জ রয়েছে তুমি সবগুলোতে খোঁজ নিয়ে দেখো সেখানে মার্ক যেত কিনা। এরপর হেলেন জ্যাককে একটা দোকানের সামনে ড্রপ করে দিয়ে সেখান থেকে চলে যায়। দোকানে ঢোকার পর জ্যাক দোকানের ম্যানেজারকে স্যান্ডির কথা বলে। তখন ম্যানেজার বলে সে স্যান্ডিকে চেনে না। তারপরও কোনো কথা না শুনে জ্যাক জোর করে দোকানের অফিস রুমে ঢুকে পড়ে। জ্যাক দেখে সেখানে স্যান্ডি বসে রয়েছে। জ্যাককে দেখে স্যান্ডিও বেশ ঘাবড়ে যায়। তবে জ্যাক বলে, আমাকে দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমাকে সব কথা সত্যি সত্যি বলে দাও। তখন স্যান্ডি বলে, পিটার নামে একটা লোক আমাকে এই কাজটা দিয়েছিল, সে আমাকে বেশ কিছু টাকাও দিয়েছিল। তখন জ্যাক বলে, পিটারকে? স্যান্ডি বলে, পিটার আমার মতোই এই দোকানে কাজ করে, তবে আজ সে আসেনি। তখন জ্যাক স্যান্ডিকে বলে, তুমি না বলেছিলে তোমার দামি দামি গাড়ি রয়েছে, একটা গাড়ির চাবি আমাকে দিয়ে দাও। স্যান্ডি বলে, যেসব গাড়ির কথা আমি বলেছিলাম ওসব গাড়ি আমার না, সবগুলো পিটারের। কথাটা শুনে জ্যাক বলে, তুমি যদি আমার হাত থেকে বাঁচতেই চাও তবে কোনো কথা না বলে গাড়ির চাবি আমাকে দাও। আর হ্যাঁ, শহর থেকে চলে যাও দূরে কোথাও, তোমাকে মেরে ফেলার সম্ভাবনা রয়েছে। স্যান্ডি ভয় পেয়ে গাড়ির চাবিটা দিয়ে দেয়। সাথে সাথেই সে পিটারের বাড়ির ঠিকানাও দেয় জ্যাককে। ঠিকানা অনুযায়ী পিটারের বাড়িতে যাবার পর সেখানে জ্যাকের প্রথমেই দেখা হয় একটা বয়স্ক মহিলার সাথে। সে দেখে মহিলাটা যেখানে বসে রয়েছে তার পাশেই টেবিলে রয়েছে মাদকদ্রব্য। সে বুঝতে পারে মহিলাটা এখন নেশায় মগ্ন, তার সাথে কথা বলে কোনো কাজই হবে না। এই কারণে জ্যাক বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এদিক ওদিক ঘুরে দেখতে শুরু করে সে। এই সময় দেখা যায় বাইরের সে মহিলা তার ফোনটা বের করে কাউকে ফোন করে কিছু একটা বলল। বাড়ির ভেতরে এদিক ওদিক খোঁজার সময় হুট করেই দুইটা লোক জ্যাকের ওপরে হামলা করে বসে। তাদের সাথে জ্যাকের ব্যাপক ফাইট হয়। ফাইটের একেবারে শেষ পর্যায়ে জ্যাক যখন লোক দুটোকে পরাস্ত করে ফেলেছিল তখন সেখানে তৃতীয় আরেকটা লোক চলে আসে। লোকটার হাতে গান ছিল। জ্যাক কৌশলে সে লোকটার হাত থেকে গান ফেলে দেয়। তারপর লোকটাকে মারতে মারতে পিটারের কথা বলে। লোকটা বলে, আমি জানি না পিটার কোথায় গিয়েছে, তবে সে এখন আর এখানে আসে না। কথাটা শুনে জ্যাক সেখান থেকে বেরিয়ে পড়ে। অফিসে ফিরে জ্যাক হেলেনকে বলে, সবাই আমাকে পিটার নামে যে লোকটার কথা বলছে সেই লোকটাকে অনেক আগে মেরে ফেলা হয়েছে, তবে সবাই খুব ভালোভাবে অভিনয় করছে। তারা আমাদের এটাই বোঝাতে চাচ্ছে যে পিটার শহর ছেড়ে অনেক দূরে পালিয়েছে, তবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সম্পূর্ণ সত্য কথা হলো মার্ক সম্পূর্ণ নির্দোষ। কথাগুলো শুনে হেলেনা বলে, কি বলছো তুমি? তুমি প্রথম থেকে বলে আসলে মার্ক দোষী, আর এখন কিনা তুমি উল্টো কথা বলছো। জ্যাক বলে, হ্যাঁ আমি বলছি। তুমি কি একবারও খেয়াল করে দেখেছ মার্কের বিরুদ্ধে যে প্রমাণগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর এবং শক্তপোক্ত প্রমাণ, আর একজন অভিজ্ঞ আর্মির পক্ষে এসব প্রমাণ গায়েব করা কোনো ব্যাপারই ছিল না। মার্ক যখন ইরাকে 4 জন লোককে হত্যা করেছিল সে 90% প্রমাণ গায়েব করেছিল, আর এখানে দেখো পুরো 100% প্রমাণ মার্কের বিরুদ্ধে রয়েছে, যেটা কিনা একেবারেই অসম্ভব। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে মার্ক যখনই কোথাও শ্যুট করত তখন সে সবসময় এমন একটা পজিশনে যেত যাতে করে সূর্য সবসময় তার পেছনে থাকে। সে কখনো সূর্যকে সামনে রেখে শ্যুট করত না, এতে টার্গেট দেখতে অসুবিধা হতো। আর এখানকার ঘটনাটা খেয়াল করো, ক্রাইম স্পটে গেলে দেখা যায় যে সময় মার্ক বিল্ডিং থেকে পথচারীদের ওপরে শ্যুট করেছিল তখন সূর্য সম্পূর্ণভাবে তার সামনে ছিল, যে কাজটা কিনা মার্ক কোনোদিনও করবে না। সে যদি পথচারীদের হত্যা করতেই চাইতো তবে সে অবশ্যই ব্রিজের ওপর থেকে শ্যুট করত, কারণ ওই জায়গায় সে ব্রিজের ওপরে উঠলেই শুধুমাত্র তখনই সূর্য তার পেছনে থাকত। এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে লোকগুলোকে শ্যুট করার জন্য গাড়ি পার্ক করার কোনো দরকারই ছিল না। সে তার গাড়ি থেকে শ্যুট করতে পারত, এতে করে বুলেট শেলগুলোও গাড়িতেই পড়ত আর তার প্রমাণও গায়েব হয়ে যেত। আর এখানে কি ঘটলো দেখো, মার্ক তার গাড়ি পার্ক করেছে, শুধু পার্কই করেনি, পার্কিং মিটারে তার ফিঙ্গারপ্রিন্ট সহ একটা কয়েনও ফেলেছে। আমার পুরো বিশ্বাস রয়েছে মার্ক সম্পূর্ণরূপে নির্দোষ। কথাগুলো শুনে হেলেন অবাক হয়ে তাকিয়ে থাকে। সে জ্যাককে বলে, তুমি শুধুমাত্র নিজের মন গড়া থিওরি দিচ্ছ, কথাগুলো কি তুমি প্রমাণ করতে পারবে?
তোমাকে হায়ার করার সময় বাবা আমাকে তোমার পাগলামি সম্বন্ধে বলেছিল। আমি তার কথাগুলো উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তার কথাগুলোই ঠিক। তখন জ্যাক বলে, আর একটু সহ্য করো আমাকে। এ বলে বারান্দায় গিয়ে সে হেলেনকে একটা গাড়ি দেখিয়ে বলে, ওই যে সিলভার কালারের গাড়িটা দেখছো, ওটা সকাল থেকে আমাকে ফলো করছে। এখান থেকে দেখো, গাড়ির নাম্বারটা স্পষ্ট বোঝা যাচ্ছে। খোঁজ নিয়ে দেখো গাড়ির মালিককে। জ্যাকের কথা শুনে হেলেন কোথাও একটা ফোন করে সেই গাড়ি সম্বন্ধে খোঁজ নেওয়ার জন্য। ঠিক এই সময়ে দেখা যায় গাড়ির ভেতরে চার্লি একটা লোকের সাথে বসে রয়েছে। সে আসলেও সকাল থেকে জ্যাকের পিছু নিয়েছিল। আর ঠিক এই মুহূর্তে জ্যাক তার পেছনে লাগার খবরটা বুঝতে পেরেছে এবং তাদের গাড়িটি সম্বন্ধে খোঁজ নিতে শুরু করেছে। জ্যাকের এমন কর্মকাণ্ডে হেলেন বেশ ঘাবড়ে রয়েছে। জ্যাক যে কি করছে বা কি ভাবছে সেসবের কিছুই হেলেনের মাথায় ঢুকছে না। এই বিষয়টা যখন হেলেন জ্যাককে বলে, তখন জ্যাক একটা কাগজে কিছু একটা লিখে হেলেনের হাতে দেয়। এ সময় ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করার পর অপর পাশ থেকে হেলেনকে বলা হয়, কিছুক্ষণ আগেই সে যে গাড়ির খোঁজ নিতে বলেছিল সেই গাড়িটা লেভেন্ডর কোম্পানির ওলিন আর্চারের নামে রেজিস্টার করা রয়েছে। ফোন রাখার পর হেলেন যখন জ্যাকের দেওয়া সেই চিরকুট খোলে, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে দেখে ওই কাগজে লেখা রয়েছে ওলিন আর্চার। হেলেন বুঝতে পারে জ্যাক অনেক আগেই সবকিছু বের করে ফেলেছে। এ সময় জ্যাক হেলেনকে বলে, ওলিন আর্চার সম্বন্ধে তুমি কি কি জানো তার সবটাই খুলে বলো আমাকে। তখন হেলেন বলে, রাস্তায় মারা যাওয়া 5 জন ভিকটিমের মধ্যে ওলিন আর্চারের ওয়াইফ মিসেস ওলিন আর্চারকে খুন করা হয়েছে 2 নম্বরে। ওলিন আর্চার বেশ বড় একজন ব্যবসায়ী ছিলেন। তার কোম্পানির নাম ছিল লেভেন্ডর এন্টারপ্রাইজ। তিনি সেই কোম্পানিতে শেয়ারে ব্যবসা করতেন। বেশ কয়েকদিন আগে তার বিজনেসে বড় ধরনের লস হয়। তিনি এই ধাক্কা সামলাতে না পেরে মারা যান। আর এই সুযোগে ওলিন আর্চারের পার্টনার সম্পূর্ণ কোম্পানি কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু মিসেস আর্চার তার স্বামীর কোম্পানি বিক্রি করতে নারাজ ছিলেন। একথা শুনে জ্যাক বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ। সেদিন রাস্তায় যাদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে মেইন টার্গেট ছিলেন মিসেস আর্চার। আরও ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় হত্যাকারী র্যান্ডমলি প্রথম লোককে মারার পর দ্বিতীয় লোকটাকে মারতে একটু সময় নিয়েছিল, কারণ দ্বিতীয় লোকটাই ছিলেন মিসেস আর্চার। তার পরের 3 জনকে মারতেও শুটারের সময় লাগেনি। এই ঘটনা থেকে এটা ক্লিয়ার হয় যে মেইন টার্গেট ছিলেন মিসেস আর্চার। সেদিন মিসেস আর্চার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ব্যাংকে লোনের অ্যাপ্লাই করার জন্য। আর হত্যাকারীও খুব ভেবেচিন্তেই মার্ককে ফাঁসিয়েছে, কারণ মার্কের ইরাকের ঘটনাটা হত্যাকারী খুব সম্ভবত জানত। আমার মনে হয় সে মার্ককে খুব ভালোভাবেই চেনে। এই বলে জ্যাক হেলেনের অফিস থেকে বেরিয়ে পড়ে। একটু এগোতেই হেলেন পেছন থেকে জ্যাককে ডেকে বলে, তুমি কিছুদিন আগে আমাকে আশেপাশের সব শুটিং রেঞ্জের খোঁজ নিতে বলেছিলে, যেখানে কিনা মার্ক শুটিং প্র্যাকটিস করতে যেত। এমন একটা শুটিং রেঞ্জের খোঁজ পেয়েছি আমি। এই বলে সেই ঠিকানা জ্যাকের হাতে দিয়ে হেলেন বলে, তুমি সেখানে যাও, আর আমি এদিকে ওলিন আর্চার সম্বন্ধে বাকি তথ্য বের করার চেষ্টা করছি। তখন জ্যাক বলে, আমি চাই না তুমি আর এই কাজের সামনে এগোও, কারণ এতে করে তোমার প্রাণহানি হতে পারে। এই বলে জ্যাক সেখান থেকে বেরিয়ে পড়ে। সিন পরিবর্তন হলে আমরা দেখি চার্লি তার লোকজনকে মিলে স্যান্ডিকে মেরে ফেলেছে। ক্রাইম স্পট থেকে যখন পুলিশ স্যান্ডির বডি নিয়ে যাচ্ছিল তখন সেটা জ্যাকের নজরে পড়ে। সেখানে ইমারসনও জ্যাককে দেখে ফেলে। হুট করে সে তার পিস্তল বের করে জ্যাকের দিকে তাক করে। এটা দেখে জ্যাকও সেখান থেকে পালাতে শুরু করে। ইমারসন তার পুলিশ বাহিনী নিয়ে জ্যাকের পিছু করে। পুলিশ বাহিনী এবং জ্যাকের মধ্যে বেশ ভালো রকমের ধাওয়া পাল্টা দেওয়া হয়। শেষমেশ জ্যাক কোনোভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাতে পারে। এখানে জ্যাককে না পেয়ে ইমারসন এবং অ্যালেক্স হেলেনের অফিসে আসে। তারা হেলেনকে বলে, আমাদের সন্দেহ হচ্ছে স্যান্ডির হত্যাকাণ্ডে জ্যাক জড়িত রয়েছে, কাজেই তুমি বলে দাও জ্যাক এখন কোথায় রয়েছে। তখন হেলেন বলে সে জানে না জ্যাক কোথায় রয়েছে। এসব কথার মাঝেই হুট করে হেলেনের ফোনে রিং হয়। ফোন রিসিভ করার পর অপর পাশ থেকে জ্যাক বলে, হেলেন, স্যান্ডির হত্যাকাণ্ডে পুলিশ আমাকে সন্দেহ করছে, কারণ তাকে হত্যার দিনেই তার সাথে দেখা করেছিলাম আমি। খুবই ভালোভাবে প্ল্যান করেই আমাকে ফাঁসানো হয়েছে। তবে এটা কি করে সম্ভব হবে, কারণ তোমার বাবা আর ইমারসন ছাড়া আর কেউ জানে না যে আমি এই শহরে এসেছি। তাই আমি মনে করি অ্যালেক্স অথবা ইমারসনের মধ্যে যে কোনো একজন হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা যদি তোমার কাছ থেকে কোনো ইনফরমেশন চায় তবে একটু চিন্তাভাবনা করেই তাদের সাথে কথা বলবে তুমি। হেলেনের সাথে কথা শেষ করে জ্যাক শুটিং রেঞ্জে চলে যায়। সেখানে সে ওই গান রেঞ্জের ওনারের সাথে দেখা করে। ভদ্রলোকের নাম ছিল মার্টিন। সে একসময় নেভিতে কর্মরত ছিল। জ্যাক মার্টিনের কাছে মার্কের বিষয়ে জানতে চায়, তবে কোনো একটা অদ্ভুত কারণে মার্টিন মার্কের বিষয়ে জ্যাকের সাথে কথা বলতে চাচ্ছিল না। জ্যাক বলে, আমি জানি তুমি কেন আমার সাথে মার্কের বিষয়ে কথা বলতে চাচ্ছ না। তুমি নির্ভয়ে আমাকে সব তথ্য দিতে পারো। তোমার পরিচয় আমি সম্পূর্ণরূপে গোপন রাখব। শেষমেশ লোকটা জ্যাকের কথায় রাজি হয়, তবে একটা শর্তে। শর্তটা হলো লোকটা যেহেতু গান রেঞ্জের ওনার, কাজেই তার শর্তও হবে গান রিলেটেড। সে জ্যাককে বলে, আমি তোমাকে 3টা বুলেট দেব। এই 3টা বুলেট যদি তুমি টার্গেটের মাঝখানে লাগাতে পারো তবে মার্ক সম্বন্ধে সব কিছু বলবো আমি।
এ শর্তে জ্যাক রাজি হয়। গান রেঞ্জে যাওয়ার পর নিয়ম অনুযায়ী জ্যাককে একটা বুলেট দেওয়া হয় টেস্ট করার জন্য। টেস্টিং শেষে জ্যাক এমনভাবে 3টা বুলেট শ্যুট করে যেগুলো কিনা টার্গেটের মাঝখানে একটা ত্রিভুজ তৈরি করে। এটা দেখে গান রেঞ্জের ওনার বেশ অবাক হয়। সে বলে, বেশ কয়েক বছর আগে আমি একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, আর সেখানে একটা ছেলে ঠিক তোমার মতোই এমন সিম্বল তৈরি করেছিল টার্গেটে। ছেলেটার নাম ছিল জ্যাক রিচার। তখন জ্যাক একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটাকে বলে, তুমি যে জ্যাক রিচারের কথা বলছো, আমি সেই জ্যাক রিচার। মার্টিন বেশ অবাক হয়, কারণ জ্যাক প্রথম থেকেই তার পরিচয় গোপন রেখেছিল। সে যদি কোনোভাবে লোকটাকে বলতো যে সে জ্যাক রিচার, তাহলে এসব পরীক্ষা না করেই লোকটা হয়তো তাকে সবকিছু বলে দিত। যাই হোক, এরপর মার্টিন জ্যাককে মার্কের শ্যুট করা সবগুলো টার্গেট দেখায়। টার্গেটগুলো দেখে জ্যাক বেশ অবাক হয়। সে দেখে সবগুলো টার্গেটের একেবারে মাঝ বরাবর প্রত্যেকটা বুলেট হিট করেছে। মার্ক যখন আর্মিতে ছিল তখন সে এতটাও ভালো শুটার ছিল না যে সবগুলো বুলেট একেবারে টার্গেটের মাঝ বরাবর লাগাবে। জ্যাক ভাবে এখানে অবশ্যই কোনো না কোনো ভেজাল রয়েছে। এমনও হতে পারে কেউ একটা শুটিং শেষ হয়ে যাবার পর মার্কের ওই টার্গেটগুলো পরিবর্তন করে দিত, যাতে করে সেগুলো দেখে মার্কের প্রাউড ফিল হয়। তবে কে করতো কাজটা? এত সবকিছু চিন্তার পর জ্যাক মার্টিনকে বলে, আচ্ছা তুমি কি আমাকে বলতে পারবে প্রতিটা সময় শুটিং রেঞ্জে মার্ক কি একা আসতো নাকি তার সাথে কেউ আসতো? এটা শুনে মার্টিন বলে তার এমন কোনো কথাই খেয়াল নেই, তবে সে জ্যাককে সিসিটিভি ফুটেজ দেখাতে পারে। সিসিটিভি ফুটেজ দেখার পর জ্যাক খুব ভালোভাবে বুঝতে পারে আসল হত্যাকারী হলো চার্লি। সে সাথে সাথেই ফোন করে হেলেনকে বলে, আমি আসল হত্যাকারী সম্বন্ধে খোঁজ পেয়েছি। তখন হেলেন ফিসফিস করে বলে, আমি এখন তোমার সাথে বেশি কথা বলতে পারবো না, কারণ আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে ইমারসন এবং আমার বাবা অ্যালেক্স। ফোন রেখে হেলেন তার বাবার সামনে আসে। এ সময় ইমারসন বাহিরে চলে যায়। হেলেন তার বাবাকে বলে, এইমাত্র জ্যাক আমাকে ফোন করেছিল। সে আমাকে বলল লেভেন্ডর নামের একটা কোম্পানি তার স্বার্থ হাসিলের জন্য যে কাউকে মেরে ফেলতে পারে। ওই কোম্পানির নামে ইস্যু করা একটা গাড়ি কিছুদিন আগে আমরা ট্রেস করেছিলাম, আর সেই ট্রেস রিপোর্টে আমার নাম রয়েছে। যদি জ্যাকের দেওয়া লেভেন্ডর কোম্পানির সেই তথ্য সঠিক হয়, তবে এখন আমি অনেক বিপদে রয়েছি। কথাটা শোনার পর হেলেনের বাবার চোখে মুখে কেমন চিন্তার ভাব ফুটে ওঠে। সে হেলেনকে বলে, আমি কি তোমার জন্য সিকিউরিটির ব্যবস্থা করে দেব? তখন হেলেন বলে, তার আর প্রয়োজন হবে না। এসবের মাঝে যদি ইমারসন বা তুমি ইনভলভ থাকো, তবে সিকিউরিটির ব্যবস্থা করে কি হবে? এই বলে হেলেন সেখান থেকে উঠে বাইরে চলে যায়। সে যখন লিফটের ভেতরে ঢোকে, সেখানে ইমারসন এসে হেলেনকে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর লিফটের দরজা খুলে দেখা যায় বাহিরে চার্লি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে চার্লি এবং ইমারসন মিলে হেলেনকে উঠিয়ে নিয়ে যায়। একটু পর হেলেনের ফোনে জ্যাক কল করে। ফোন রিসিভ করে চার্লি। ফোনের অপর পাশ থেকে কথা বলে জ্যাক খুব ভালোভাবেই বুঝতে পারে হেলেন এখন বিপদে রয়েছে। এখানে চার্লি জ্যাককে বলে, আমি চাই 1 ঘন্টার মধ্যে তুই এখানে চলে আসবি, তা না হলে হেলেনকে আমি মেরে ফেলবো। তখন জ্যাক বলে, তাতে আমার কি এসে যায়? আমি যে শুটিং রেঞ্জে গিয়েছিলাম, যেখানে কিনা তুই নিয়মিত মার্কের সাথে ঘুরতে যেতি, সেখান থেকে আমি তোর ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেছি। এখন আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। কথাটা শুনে চার্লি বেশ ঘাবড়ে যায়। সে বুঝতে পারে তার প্ল্যান ফেল হয়েছে। ফোন রাখার পর একটু পরে জ্যাক আবারও ফোন করে। সে চার্লিকে বলে, আমি আমার প্ল্যান পরিবর্তন করেছি। তখন রেগেমেগে চার্লি আবারও হেলেনকে মারার হুমকি দেয়। সে জ্যাককে বলে, আমি তো ফেঁসেই গিয়েছি। তুই যদি আগামী 1 ঘন্টার মধ্যে আমার কাছে না আসিস, তবে হেলেনকে আমি সত্যি সত্যি মেরে ফেলবো। জ্যাক বুঝতে পারে এবার চার্লি সত্যি সত্যি হেলেনকে মেরে ফেলবে। এই কারণে সে আর একটুও দেরি করে না। চার্লির দেওয়া ঠিকানা অনুযায়ী গেলে জ্যাকের সাথে চার্লির ব্যাপক লড়াই হয়। শেষমেশ জ্যাক চার্লি এবং তার সঙ্গীদের মেরে ফেলে। অন্যদিকে একটা ঘরের ভেতর ইমারসন এবং অলিভার হ্যারেনকে বন্দি বানিয়ে বসেছিল। তাদের প্ল্যান হলো জ্যাক এখানে আসার সাথে সাথেই তারা জ্যাক এবং হ্যারেনকে মেরে ফেলবে। এই কারণে ইমারসন 2টা পিস্তল বের করে। একটা পিস্তল হ্যারেনের মাথায় রেখে আরেকটা পিস্তল দরজার দিকে তাক করে রেখেছিল। তবে জ্যাক ছিল খুবই উন্নত লেভেলের একজন শুটার, যার প্রমাণ কিনা আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি। সে দরজা খোলার পরপরই এমনভাবে ইমারসনের মাথায় গুলি করে, ইমারসন নিজেও বুঝতে পারে না যে সে কখন মারা গেল। সব শেষে বেঁচে রয়েছে শুধু অলিভার। এখানে জ্যাক অলিভারকে বলে, দাদু তোমার এখন জেলে যাবার সময় হয়েছে। সেই বয়সে কি করছো তুমি এসব? তখন অলিভার হাসতে হাসতে বলে, তোমাকে খুবই পাকা খেলোয়াড় ভেবেছিলাম জ্যাক, কিন্তু এখন দেখছি তুমি খুবই কাঁচা। জেলে আমি না, তুমি যাবে স্যান্ডি হত্যার অপরাধে। আর আমাকে যে জেলের ভয় দেখাচ্ছ, সেই জেল আমার হাতের ইশারায় ওঠে আর বসে। তখন প্রচণ্ড রাগে জ্যাক অলিভারের মাথায় গুলি করে দেয়। এমন ঘটনা দেখে হেলেন চমকে ওঠে। সে জ্যাককে বলে, এটা তুমি কি করলে? তোমার নিজেকে ইনোসেন্ট প্রমাণ করারই একটাই সুযোগ ছিল, সেটাও তুমি হাতছাড়া করলে। তখন জ্যাক হাসতে হাসতে বলে, আমি জানি তুমি একাই যথেষ্ট আমাকে ইনোসেন্ট প্রমাণিত করতে। এই বলে জ্যাক সেখান থেকে বের হয়ে চলে যায় নিজের গন্তব্যে। সিন পরিবর্তন হয়। আমরা দেখি হেলেন আবারও হাসপাতালে গিয়েছে
মার্ক এখন মোটামুটি সুস্থ। হেলেন মার্কের হাতে কয়েকটা ছবি দিয়ে বলে, এই জায়গাগুলো তুমি কি চিনতে পারছো? মার্ক বলে, না, আমি এই জায়গাগুলোর কোনোটাই চিনতে পারছি না। তখন হেলেন বলে, আচ্ছা, আমি যদি তোমাকে একটা গাড়ি দিয়ে বলি এই রাস্তার ওপরে কয়েকজন লোককে হত্যা করতে হবে, তখন তুমি কিভাবে করবে সেটি? তখন মার্ক ভালোভাবে ছবিগুলো দেখে বলে, আমি অবশ্যই ব্রিজের ওপরে আমার গাড়িতে বসেই শ্যুট করতাম, কারণ এই ছবিতে আমি সূর্য ব্রিজের পেছনেই দেখছি। আমি কখনোই সূর্যকে সামনে রেখে শ্যুট করি না, এতে টার্গেট দেখতে অসুবিধা হয়। এখানে হেলেনের পেছনে তার বাবা অ্যালেক্সও দাঁড়িয়েছিল। মার্কের কথাগুলো শুনে সেও বুঝতে পারে যে এতদিন যাবৎ যে কথাগুলো মার্ক সম্বন্ধে জ্যাক বলেছিল তার প্রত্যেকটা কথাই সত্যি। এখানে হেলেন মার্ককে বলে, তুমি কি জানো তোমার হাতে যে ছবিগুলো রয়েছে সেখানে একটা রাস্তায় কিছুদিন আগে কয়েকজন লোককে খুন করা হয়েছে, আর সেই খুনের দায় তোমার উপরে পড়েছে। এটা শুনে মার্ক বলে, বলো কি তুমি? তাহলে এখন তো আমার পক্ষে আর কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব না, কারণ জ্যাক রিচার আমাকে কথা দিয়েছিল আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ যদি আর কোনোদিন ওঠে তবে সে আমাকে মেরে ফেলবে। সে কোনো আইন কানুনের ধার ধারে না, তার যখন যেটা মনে হয় সেটা করে। আমি এখানে কোনো অপরাধী করিনি। তারপরও জ্যাক যদি এই বিষয়টা যাচাই করে না দেখে তবে অবশ্যই আমাকে মরতে হবে। মার্কের মুখে কথাগুলো শুনে হেলেন মুচকি মুচকি হাসে আর আসল সত্যটা মার্কের কাছে লুকিয়ে রাখে। সব শেষে হেলেন মনে মনে ভাবে, জ্যাক আসলেই একটা জিনিয়াস। আর এর সাথে সাথে আজকের গল্পটা শেষ হলো। গল্পটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতেও ভুল করবেন না। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবেন না। আবারও কথা হবে আগামী সপ্তাহে। টিল দেন, টেক কেয়ার।